হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 11 বায়োলজি এমসিকিউ ইউনিট 1 এর আলোচনা করে দিচ্ছি। ইউনিটের নাম হচ্ছে জীবের বৈচিত্র্যতা। এই বছরের যদি বলো মানে 2024 এর সিলেবাস অনুযায়ী ইউনিট 1টাকে 4টে ভাগে ভাগ করেছে। পুরনো সিলেবাসে যতগুলো পয়েন্ট ছিল, যতগুলো টপিক ছিল একই রেখেছে, শুধু চ্যাপ্টার 4টে করে দিয়েছে। তোমরা 3 নম্বর চ্যাপ্টারে যে জীবের শ্রেণীবিন্যাসটা পড়েছিলে সেখানে উদ্ভিদ শ্রেণীবিন্যাস আর প্রাণী শ্রেণীবিন্যাসটাকে আলাদা চ্যাপ্টারে শুধু ডিভাইড করেছে। যতগুলো টপিক পুরনো সিলেবাসে ছিল এই নিউ সিলেবাসেও সেমিস্টার সিস্টেম যেটা হবে একই রকম রেখেছে। যারা নিটকে টার্গেট করছো 2024 এ 2025 এ তাদের জন্য এটা এমসিকিউ প্র্যাকটিস। যারা এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, বিএসসি নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকেই ভিডিওটা দেখতে পারো, কারণ সমস্ত কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। ক্লাস 11 সেমিস্টার 1 এও তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেনই আসবে 35 মার্কসে। আমি এখানে এনসিইআরটির কোশ্চেনও ইনক্লুড করেছি বায়োলজি বইয়ের, যেগুলো পিওয়াইকিউ তে এসেছিল। এনসিইআরটি কে ফোকাস করেই বায়োলজি তোমাদের কোশ্চেন আসে, তাই এখানে তোমরা অনেক কিছু পিওয়াইকিউ কোশ্চেনও দেখতে পেয়ে যাবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পেরে যাবে কম্পিটিটিভ এক্সামে কি ধরনের কোশ্চেন আসে। কম্পিটিটিভ এক্সামের জন্য এটা একটা প্র্যাকটিস ভিডিও, ক্লাস 11 দের জন্য সেমিস্টার 1 এর প্র্যাকটিস ভিডিও। দেখে নাও, শুরু করছি। কোয়েশ্চেন্স গুলো ভালো করে দেখবে, ভীষণ ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সাম ক্লাস 11 এমসিকিউ এর জন্য। মেগা ডাইভার্সিটি সমৃদ্ধ দেশগুলো হলো 17টা দেশ আছে যাদের মেগা ডাইভার্সিটির আন্ডারে আমরা ফেলতে পারি। সেগুলো কি কি? 17টা দেশের নামই কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। এখানে যতগুলো অপশন আছে অ্যান্সার হয়ে যাবে ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল। এই অপশনই কারেক্ট। তার সাথে সাথে বললাম 17টা রয়েছে, বাকি 14টা দেশের নাম একটু তোমরা নোট করে নাও। চীন, সাউথ আফ্রিকা, মেক্সিকো, মাদাগাস্কার, কঙ্গো, ইন্দোনেশিয়া, ভেনিজুয়েলা, মালয়েশিয়া, পেরু, ইকুয়েটর, কলম্বিয়া, ফিলিপাইন, ইউনাইটেড স্টেট, পাপুয়া নিউ গিনি। এই প্রত্যেকটা হলো তোমাদের মেগা ডাইভার্সিটির আন্ডারে পড়ছে। যদি এই অপশন না দিয়ে তোমাদের ইন্দোনেশিয়া, কঙ্গো, মাদাগাস্কার দিত, বা সাউথ আফ্রিকা, মেক্সিকো, চীন দিত, ভেনিজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েটর দিত, সেগুলোও কিন্তু কারেক্ট অপশন হতো। বোঝা গেল 17টা মেগা ডাইভার্সিটি সমৃদ্ধ দেশ কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ক্লাস 11 এর পোর্শন এটা, এমসিকিউ সেমিস্টার সিস্টেমের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ভালোভাবে 17টা দেশের নামই তোমরা মনে রেখো। নেক্সট, ভারতবর্ষের জীববৈচিত্র্যের হিসেব অনুযায়ী ব্রায়োফাইটার প্রজাতির সংখ্যা হলো, ব্রায়োফাইটা উদ্ভিদের গোষ্ঠীর মধ্যে পড়ছে। সব থেকে নিম্ন উদ্ভিদ যদি বলো অ্যালগি, তারপরে একটু উচ্চ শ্রেণীর উদ্ভিদ ব্রায়োফাইটা, তার থেকে একটু উচ্চ স্তরের উদ্ভিদ টেরিডোফাইটা, তার চেয়ে একটু উচ্চ স্তরের উদ্ভিদ কোনগুলো? জিমনোস্পার্ম, তার থেকে উচ্চ স্তরের উদ্ভিদ যেখানে ফুল দেখতে পাওয়া যায় অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজী উদ্ভিদ, যেখানে বীজপত্রগুলো ওপেনলি থাকছে, ফল দিয়ে আবৃত থাকে না বলে ব্যক্তবীজী বলা হয়। আর অ্যাঞ্জিওস্পার্ম গুপ্তবীজীর আন্ডারে দুটো জিনিস পড়ে, একটা একবীজপত্রী, একটা দ্বিবীজপত্রী। একবীজপত্রীকে মোনোকট বলা হয়, দ্বিবীজপত্রীকে ডাইকট বলা হয়। মোনোকট, ডাইকট হিসেবেও কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে। আর এই অ্যাঞ্জিওস্পার্ম গুপ্তবীজী উদ্ভিদগুলোতেই ফুল দেখতে পাওয়া যায়। এগুলো উদ্ভিদ গোষ্ঠীর 5টা ভাগ, যেখানে ব্রায়োফাইটার প্রজাতি স্পিসিস সংখ্যা তোমাদের জানতে চেয়েছে। এই নাম্বারটা এক একটা জায়গায় এক এক রকম পাবে, যেটা 2500-র ওপরে থাকবে আর 2900-র নিচে থাকবে, এরকম সংখ্যাকে তোমরা কারেক্ট করবে। এখানে যেটা অ্যান্সার হবে 2850। অনেক জায়গায় অপশনে দেখতে পারো তোমরা 2670। এরকম এত কাছাকাছি নাম্বার একটাই দেওয়া থাকবে। এখানে দেখো অপশনগুলো দেখেই বুঝতে পারছো 1000, 5000, 2000, 3700। তো যেই অপশনে তোমাদের 2800 না দিয়ে অনেক জায়গায় 2672 দেওয়া থাকতে পারে, 2565 দেওয়া থাকতে পারে। এবার দেখো নেক্সট 3 নম্বরের কোশ্চেন। প্রকৃতির বাসস্থানের অন্তর্গত জীববৈচিত্র্যের সংরক্ষণকে বলে। সংরক্ষণ দুটো আছে, ইনসিটু, এক্সিটু। প্রকৃতির বাসস্থানের অন্তর্গত হচ্ছে ইনসিটু সংরক্ষণ। ইনসিটুর আন্ডারে 4টে ভাগ পড়ে। ভালোভাবে এক্সাম্পল গুলো ইনসিটুর দেখবে। ইনসিটুর আন্ডারে কোন স্টেটে কোন ন্যাশনাল পার্ক, কোন স্যাংচুয়ারি গুলো রয়েছে সেগুলো দেখবে। ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত বায়ো রিজার্ভ কি, ন্যাশনাল পার্ক কি, অভয় অরণ্য কি, এগুলোর এক্সাম্পল গুলো দেখবে। সেখানে কোন প্রাণীগুলো সংরক্ষণ করা হয়, বিশেষ করে গির কোন প্রকল্প রয়েছে, সিংহ প্রকল্প, সেরকম ব্যাঘ্র প্রকল্প কোথায় দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে, সুন্দরবন,
আরেকটা জায়গার নাম কি? বক্সা। এইভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করে ভালোভাবে। তোমরা দেখবে এই পোর্শনটা মাধ্যমিকেও এই টপিকটা তোমরা কিন্তু পড়েছো। যেরকম ভাবে মাধ্যমিকে কোয়েশ্চেন আসতো, কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এই পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট। কনজারভেশন থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা নিটেও খুব বেশি, কম্পিটিটিভ এক্সাম যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব বেশি, প্লাস যেই সেমিস্টার সিস্টেমে এমসিকিউ আসবে ক্লাস 11-এ সেখানকার জন্য ইম্পর্টেন্ট টপিক, ভালোভাবে তাই দেখে রাখবে। ইনসিটু প্রকৃতির বাসস্থানের অন্তর্গত। এক্সিটুটা কেন প্রকৃতির বাসস্থানের অন্তর্গত নয়? কারণ এক্সিটুতে আমরা অন্য কোনো দেশ থেকে, ধরো ইউরোপ থেকে একটা গাছ ভালো লাগলো, ইউরোপের নেচারে হয়, সেই গাছটা এনে আমরা ইন্ডিয়াতে লাগালাম, তাহলে যেখানে তার সঠিকভাবে সে বাড়ছে সেরকম এনভায়রনমেন্ট আমরা ইন্ডিয়াতে ক্রিয়েট করে রাখছি, তাহলে এটা প্রকৃতির মধ্যে রাখা হচ্ছে না, একটা জায়গা থেকে এনে অন্য জায়গায় রাখছি। তাই এক্সিটু সংরক্ষণ কখনোই প্রকৃতির বাসস্থানের অন্তর্গত হবে না। সংরক্ষিত বনাঞ্চল ইনস্টিটিউটই একটা পার্ট, যদি তোমরা ইনস্টিটিউট বলে দাও সেটা সংরক্ষিত বনাঞ্চল আন্ডারেই চলে আসছে, সবকটা হবে না। নেক্সট, পশ্চিমবঙ্গের একটা অভয়ারণ্যের নাম লেখো। এখানে যতগুলো অপশন দিচ্ছে অ্যান্সার হবে সুন্দরবন। এবারে তোমরা বলবে যে সুন্দরবনটা তো আর অভয়ারণ্য নয়, এটা কি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে তোমরা দেখেছো। অ্যাকচুয়ালি এটা বায়োস্ফিয়ার রিজার্ভই সুন্দরবনটা, কিন্তু দেখো যতগুলো পয়েন্ট এখানে দিয়েছে, কর্বেট পশ্চিমবঙ্গে নেই, উত্তরাখণ্ডে রয়েছে কর্বেট ন্যাশনাল পার্ক, আর কর্বেটটা হচ্ছে ভারতের ফার্স্ট ন্যাশনাল পার্ক, এই ইনফরমেশনটাও ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের নয়। গির যেটা দিয়েছে এখানে সিংহ প্রকল্প রয়েছে, গুজরাটে অবস্থিত। গিরটাকে তোমরা ন্যাশনাল পার্ক হিসেবে বলতে পারো, স্যাংচুয়ারি হিসেবে বলতে পারো, সংরক্ষিত বন হিসেবে, রিজার্ভ ফরেস্ট হিসেবে বলতে পারো। নেক্সট, কিন্তু কোথায় নেই? এটা গিরটা পশ্চিমবঙ্গে নেই, তাই এই অপশনটাও হবে না। বন্দিপুর যেটা সেটা কর্ণাটকে অবস্থিত, তাহলে ওয়েস্ট বেঙ্গলেও হবে না। তাই যেহেতু পশ্চিমবঙ্গের অভয়ারণ্য দিয়েছে বলে তোমাদের সুন্দরবন হয়ে যাবে কারেক্ট অপশন। আর এই বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা বড় অর্থে সব থেকে বেশি বড় জিনিস হলো সংরক্ষণের মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ, তো বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে সেটা আমরা ন্যাশনাল পার্কও বলতে পারি সুন্দরবনটাকে, আবার সংরক্ষিত বনও বলতে পারি, অভয়ারণ্যও বলতে পারি। যদিও এটা বায়োস্ফিয়ারের রিজার্ভেরই একটা এক্সাম্পল সুন্দরবনে, কিন্তু তিনটে বলা যেতে পারে। যেহেতু আর বাকি অপশনগুলো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে নেই, তাই জন্য আমাদের সুন্দরবনটাই হয়ে যাবে অভয়ারণ্য। কিন্তু যদি তোমাদের কোয়েশ্চেনটা পশ্চিমবঙ্গের একটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম বলো বলতো, তাহলেও অ্যান্সার হতো সুন্দরবন। পশ্চিমবঙ্গের কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে, কুমির প্রকল্প আছে বলো, সেটাও অ্যান্সার হতো সুন্দরবন। সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গে আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে বলো, তাহলে অ্যান্সার হতো বক্সা। তাহলে তোমাদের দেখতে হবে অপশনগুলো যেগুলো দিয়েছে সেগুলো পশ্চিমবঙ্গের আন্ডারে আছে কিনা। যদিও খুব ভালো এক্সাম্পল সুন্দরবন হলো তোমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে পড়ে, তা সত্ত্বেও তোমরা সুন্দরবনকে সংরক্ষিত বন বলতে পারো, অভয়ারণ্য বলতে পারো, জাতীয় উদ্যানও বলতে পারো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এর মধ্যে কোনটা এক্সিটু উদ্ভিদ সংরক্ষণ নয় বলেছে? কোয়েশ্চেন যখন পড়বে তখন কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা মাথায় কোয়েশ্চেন গুলো কমপ্লিট সেন্টেন্সে পড়ে তারপরে অ্যান্সার লিখবে। তোমাদের এই টাইপের কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে এখন খুব বেশি দিচ্ছে। কোনগুলো নয়, কোনটা সঠিক বক্তব্য নয় লেখো, কোনগুলো রেপটাইলের বৈশিষ্ট্য নয় লেখো, এদের মধ্যে কোনগুলো অ্যাম্ফিবিয়ার বৈশিষ্ট্য নয় লেখো। এইরকম টাইপের কোয়েশ্চেন, নয় রিলেটেড কোয়েশ্চেন কিন্তু বেশি আসছে এখন কম্পিটিটিভ এক্সামে। তাই যখন কোয়েশ্চেনটা পড়বে ভালোভাবে পড়বে। এক্সিটু নয় মানে ইনস্টিটিউট আন্ডারে পড়ছে, বোটানিক্যাল গার্ডেন এক্সিটু। নেক্সট, ফিল্ড জিন ব্যাংক, জিন ব্যাংকও এক্সিটু, সিড ব্যাংক এটাও এক্সিটু, প্লাজমা ব্যাংক এক্সিটু, যে কোনো গাছের সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ এক্সিটু, শস্য আবর্তক চাষ এটা ইনস্টিটিউট আন্ডারে পড়ছে নয়, যেহেতু অ্যান্সার হবে ডি অপশন কারেক্ট। 6 নম্বর, উদ্ভিদের বিভিন্ন অংশ -190, অ্যাকচুয়ালি এটা 196 হয়, তরল নাইট্রোজেনের থাকে সংরক্ষণ, এটাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ, যেটা এক্সিটুর আন্ডারে পড়ে। কারেক্ট অপশন হয়ে যাবে সি, অ্যাপ্রোপ্রিয়েটটা। ক্রায়ো সংরক্ষণ এক্সিটু সংরক্ষণের আন্ডারে পড়ে। বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা প্রত্যেকটাই এক্সিটু সংরক্ষণের আন্ডারে পড়ে। 2 টাইপের কনজারভেশন, খুব ইম্পর্টেন্ট টপিক কম্পিটিটিভ এক্সামে। কোয়েশ্চেন এখান থেকে একটা কিন্তু অতি অবশ্যই দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে নোমেনক্লিয়ারচার দিয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম্পিটিটিভ এক্সামে খুব বেশি রয়েছে। এই পয়েন্টগুলো ভালোভাবে তোমরা কিন্তু খেয়াল রাখবে। তারপরে যখন ক্লাসিফিকেশনস গুলো পড়বে সেখানে তো এক্সাম্পল দিয়ে যা খুশি কোয়েশ্চেন আসতে পারে, তাই সেক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেনস গুলো প্র্যাকটিস করতে হবে। আমি দিয়ে দিচ্ছি প্র্যাকটিস কোয়েশ্চেন, এগুলো যতগুলো পয়েন্ট রাখছি এনসিইআরটি কে বেস করে যেগুলো এসছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে প্র্যাকটিস করবে। নেক্সট, লেবিও রহিতা আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন করতে হয়। নামকরণের লেখার যে নিয়মগুলো রয়েছে সেখান থেকেও কোয়েশ্চেন আসে, আমি ইনক্লুড করেছি, দেখে নাও ভালো করে কোয়েশ্চেন গুলো। লেবিও রহিতা হলো ড্যাশের বিজ্ঞানসম্মত নাম, রুই মাছের বিজ্ঞানসম্মত নাম। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর, ট্যাক্সোনমির জনক হলো ক্যারোলাস লিনিয়াস, অ্যান্সার হবে লিনিয়াস।
যে পদ্ধতিতে জীবের বৈজ্ঞানিক নাম দেওয়া হয় সেটা নোমেনক্লিয়েচার, নামকরণ পদ্ধতি। নেক্সট, উদ্ভিদের শ্রেণীবিন্যাসের সাথে যুক্ত শব্দটা শুধু বলেছে শ্রেণীবিন্যাসের সাথে যুক্ত, অ্যান্সার হয়ে যাবে সিস্টেমিক্স। যদি শ্রেণীবিন্যাস, নামকরণ, বৈশিষ্ট্য, শনাক্তকরণ সবকিছুই দিয়ে দিত জীবদেহের বা প্রাণী দেহের, তখন অ্যান্সার হতো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিটা বড় অর্থে ব্যবহার করা হয়। ট্যাক্সোনমিরই একটা পার্ট হলো সিস্টেমিক্স। যদিও সিস্টেমিক্সটা অনেক রকম ভাবে অনেক সায়েন্টিস্ট ব্যাখ্যা করেছেন। সিস্টেমিক্সটাকে বোঝানো হয়েছে জীবদেহের বৈচিত্র্যগুলোকে দেখে পরে কতগুলো সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে, সেগুলো বিবেচনা করে শ্রেণীবিন্যাসের মধ্যে তাদের সম্পর্ক নির্ণয়। অনেকে আবার বলেছে সিস্টেমিক্সটা শুধুমাত্র শ্রেণীবিন্যাসের সাথেই যুক্ত। অনেক সায়েন্টিস্ট আবার বলেছে ট্যাক্সোনমি সিস্টেমিক্স মোটামুটি সমার্থক অর্থেই ব্যবহার করা হয়। কারণ কি, ট্যাক্সোনমির আন্ডারে শ্রেণীবিন্যাসটা যেহেতু ইনক্লুডেড হয়ে যায়, তাই অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে, অনেক প্রাণীদের ক্ষেত্রে, অনেক উদ্ভিদের ক্ষেত্রে আমরা দুটোকে এক হিসেবেও ব্যবহার করতে পারি। তো সিস্টেমিক্স নিয়ে অনেক সায়েন্টিস্টের অনেকগুলো ডেফিনেশনস রয়েছে। যদি শুধুমাত্র বললো শ্রেণীবিন্যাসের সঙ্গে সম্পর্ক, অ্যান্সার হয়ে যাবে সিস্টেমিক্স। যদি নামকরণ, বৈশিষ্ট্য, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস এই প্রত্যেকটা স্টেপ দিয়ে দিল, তাহলে হয়ে যেত ট্যাক্সোনমি। এই পয়েন্টটাও খুব খুব বেশি ইম্পর্টেন্ট, যে 7টা হায়ারার্কি রয়েছে। ক্লাস 9এও দেখেছো এই পয়েন্টগুলো, যেভাবে কোয়েশ্চেন আসতো পরপর 7টা হায়ারার্কি কি কি কোয়েশ্চেন কিন্তু আসবে। এখানে আমি যে অপশনস গুলো দিয়েছি উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে দিয়েছি, মানে এটা ইন্ডিকেট করছে রাজ্যর আন্ডারে পর্ব, পর্বের আন্ডারে শ্রেণী। কিন্তু অনেক জায়গায় পর্যায়ক্রমটা অপশনে উল্টো ভাবেও দিতে পারে, মানে ভ্যারাইটি, অ্যারো, প্রজাতি, অ্যারো, গণ, এভাবে। সেটা ইন্ডিকেট করছে অনেকগুলো ভ্যারাইটি মিলে তৈরি হচ্ছে প্রজাতি, অনেকগুলো প্রজাতি মিলে তৈরি হচ্ছে গণ। মানে অপশনটা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরেও দেওয়া থাকতে পারে। আমি যে অপশনস গুলো দিয়েছি উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে দিচ্ছি। অরিজিনালি হায়ারার্কি বা পর্যায়ক্রমগুলো যখন করা হয়েছিল, লেখা হয়েছিল, ব্যাখ্যা করা হয়েছিল, সেগুলো কিন্তু নিম্ন স্তর থেকে, নিম্ন একক, নিম্ন ধাপ থেকেই কিন্তু উচ্চ ধাপে গেছিল। কিন্তু এখানে অপশনস গুলো আমি উচ্চ থেকে নিম্নতে দিচ্ছি। তোমাদের এমসিকিউতে দুভাবেই অপশন দিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে। আর এই যে এক একটা স্তর রয়েছে, এই স্তরগুলোকে ক্যাটাগরিও বলে, ট্যাক্সনও বলে, এককও বলে, ধাপও বলে। 4টে জিনিসই এক একটা স্তর, এক একটা ধাপকে বোঝাচ্ছে। মানে এই রাজ্য, এটাকে তোমরা একটা ইউনিট বলতে পারো, একটা স্তর বলতে পারো, একটা লেভেল বলতে পারো, একটা ট্যাক্সন বলতে পারো, একটা ক্যাটাগরি বলতে পারো। প্রত্যেকটা জিনিসই একই জিনিসকে ইন্ডিকেট করছে। ঠিক, এবার রাজ্যের আন্ডারে পড়ছে পর্ব, তারপরে পর্বের আন্ডারে শ্রেণী, শ্রেণীর পরে বর্গ, গোত্র, ট্রাইব, গণ, প্রজাতি, ভ্যারাইটি। এটা সঠিক কি দিয়েছে অ্যান্সারটা, মানে কোয়েশ্চেনটা, ট্যাক্সনের সঠিক পর্যায়ক্রম কোনটি নয় তা চিহ্নিত করো, মানে কোনটা ভুল সেটা বলেছে চিহ্নিত করতে। এই কোয়েশ্চেনটা এভাবেও কম্পিটিটিভ এক্সাম বা ক্লাস 11-এ আসতে পারে। ট্রাইব কোন দুটো এককের মধ্যে অবস্থিত, দিয়ে দিল গোত্রগণ, দিয়ে দিল বর্গগোত্র, দিয়ে দিল গণ প্রজাতি, এইভাবেও কিন্তু আসতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, মনে রাখবে ট্রাইবটা গোত্র আর গণের মধ্যেখানে অবস্থিত। সেরকমই গণ আর প্রজাতি এই দুটোর মধ্যেখানে অবস্থিত হচ্ছে সিরিজ। গণ আর প্রজাতির মাঝখানে আরেকটা একক ধাপ হলো সিরিজ। প্রজাতির পর ভ্যারাইটি দেখতে পাওয়া যায়, ভ্যারাইটির পর ফর্ম দেখতে পাওয়া যায়, সব থেকে নিম্ন স্তর হলো ক্লোন। এইরকম ভাবে স্তরগুলো থাকে। মেন 7টা হায়ারার্কি খুব ভালোভাবে মনে রাখবে। পরপর ট্রাইব দিয়ে কোয়েশ্চেন্স অনেকবার আসে, যেটা গোত্র আর গণ। গোত্র মানে ফ্যামিলি, গণ মানে জেনাস। ফ্যামিলি আর জেনাসের মিডিলে থাকছে ট্রাইব, এককটা ট্রাইব, ট্যাক্সনটা ট্রাইব, ক্যাটাগরিটা। যেভাবে খুশি কোয়েশ্চেনটা আসতে পারে। তাহলে এটা সঠিক, তোমাদের চেয়েছে কোনটা সঠিক নয়। নেক্সট, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, ট্রাইব, প্রজাতি। মানে বর্গের পরে গোত্র আসে, তারপরে ট্রাইব আসে, তারপরে গণ আসে, তারপরে প্রজাতি আসে। যেহেতু এখানে বর্গের পরে ট্রাইব দিয়েছে, গোত্র মেনশন করেনি, আবার ট্রাইবের পর প্রজাতি দিয়েছে, গণ মেনশন করেনি, তাহলে এটাও হলো সঠিক। এখানে বাদ দিয়ে দিয়েছে, প্রত্যেকটা স্তরকে মেনশন করেনি। নেক্সট, রাজ্য, পর্ব, ফর্ম না, ফর্ম আর ক্লোন, প্রজাতির পর ভ্যারাইটি, তারপরে ফর্ম, তারপরে ক্লোন, একদম লাস্টে আসে। তাহলে এটাই হয়ে যাবে সি অপশনটা কারেক্ট, এটা সঠিক নয়। তারপরে কি দেওয়া আছে, রাজ্য, পর্ব, শ্রেণী, গণ, প্রজাতি, ক্লোন। ক্লোনটা একদম নিম্ন স্তর, সঠিক রয়েছে। যদিও পরপর সবগুলো অপশনে নেই, কিন্তু এই স্তরটা সঠিক। কিছু কিছু ধাপ বাদ দিয়ে আছে, প্রত্যেকটা লেখা নেই, তবে স্তরগুলো সঠিক দেওয়া আছে বলে এটা সঠিক হবে। যতগুলো তোমরা এমসিকিউতে কোয়েশ্চেন্স গুলো যখন কম্পিটিটিভ এক্সামে অ্যান্সারটা দেবে, তখন কিন্তু 4টে অপশনই কি দেওয়া আছে, 4টে অপশনই ভালোভাবে পড়ে অ্যান্সারটা ঠিক করবে। কারণ অনেক সময় তোমরা একটা তো মিস্টেক করতে পারো, পুরোটা না দেখে লিখতে শুরু করবে। আবার অনেক সময় কি দেওয়া থাকে, এ আর বি দুটোই হয়তো ভুল দিয়ে দিল, আর অপশন ডি নম্বরে দিল এ আর বি উভয়ে, বা এ আর সি উভয়ে। তাই জন্য প্রত্যেকটা অপশন ভালোভাবে দেখে নেবে যে কি দিয়েছে। যেই কোয়েশ্চেনটা দিয়েছে তার আন্ডারে একটা অ্যান্সারই হবে নাকি দুটো অ্যান্সারও হতে পারে, সেরকম অপশনও দেওয়া আছে। যদি অপশনে দুটো অ্যান্সারও সঠিক দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমাদের 3টে
যতগুলো পয়েন্ট রয়েছে তিনটেই দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্বিপদ নামকরণের প্রকাশিত গ্রন্থটা স্পিসিস প্ল্যান্টারাম, যেটা কি হচ্ছে লিনিয়াসি, এটা লিখেছে লিনিয়াসের আরেকটা বইয়ের নাম হলো সিস্টেমা ন্যাচুরি। কোয়েশ্চেন্সটা এভাবেও দিতে পারে, ক্যারোলাস লিনিয়াসের দুটো লেখা গ্রন্থগুলোর নাম কি কি নিয়ে অপশন দিয়ে দিল। একটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম আর একটা সিস্টেমা ন্যাচুরি, যেখানে স্পিসিস প্ল্যান্টারামের মধ্যে দ্বিপদ নামকরণের কথা উল্লেখ রয়েছে। প্রথমে স্পিসিস প্ল্যান্টারামটা তিনি লিখেছিলেন, তারপরে পরবর্তীকালে অ্যানিমালের নামকরণ দিয়ে একটা বই লিখেছিলেন যেটাকে সিস্টেমা ন্যাচুরি নাম দিয়েছিলেন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও ফুল ফর্ম জিজ্ঞেস করে, কম্পিটিটিভ এক্সামে তো খুব বেশি জিজ্ঞেস করে, আর এখন যেহেতু ক্লাস 11 সেমিস্টার সিস্টেম এমসিকিউ চলে এসেছে প্রত্যেকটাই, সেখানেও জিজ্ঞেস করতে পারে। ICBN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লিয়েচার, আর আরেকটা হয় জুলজিক্যাল নমেনক্লিয়েচার, সেটা জেড দিয়ে হয়। শুধু বি মানে বায়োলজিক্যাল দাগ দেবে না, আর সি ফর কোড ইন্ডিকেট করে, ক্লাসিফিকেশন নয়। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লিয়েচার, ক্লাসিফিকেশনও নয় ক্লাসও নয়, তাহলে এই দুটো অপশন বাদ চলে গেল। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লিয়েচার, সি অপশনই কারেক্ট, বায়োলজিক্যাল নয়, বি হলো বোটানিক্যাল, জেড হলো জুলজিক্যাল। নেক্সট খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য বা ক্লাস 11এও আসতে পারে, নামকরণের নিয়ম অনুযায়ী নিম্নলিখিত কোন যুক্তিটা ভুল বা দিতে পারে সঠিক নয়। কি কি দিচ্ছে অপশন দেখো, যেখানে প্রথম শব্দ গণের নাম দিয়ে শুরু হয়, যার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, সঠিক স্টেটমেন্ট। নেক্সট, বিজ্ঞানসম্মত নামের দুটি শব্দই আলাদাভাবে নিজের হাতে লেখা হয়। যখন তোমরা হাতে লেখো নামটা লিখছো, সেখানে বলছে কি আলাদাভাবে দুটো শব্দ লিখতে হয়, যেমন লেবি ও রোহিতা বললাম, আর নিচে দাগ লাইন, এরকম আলাদা আলাদাভাবে আমি আন্ডারলাইন করেছিলাম, সেরকম দিতে হয়, এটাও সঠিক। বিজ্ঞানসম্মত নামের দ্বিতীয় অংশটা প্রজাতি, ফার্স্টটা হয়ে যায় জেনাসের, সেকেন্ডটা হয়ে যায় স্পিসিসের, যেখানে জেনাসের নামকরণটা ক্যাপিটালে হয়, স্পিসিসেরটা স্মল লেটারে হয়। নেক্সট, বিজ্ঞানসম্মত নামের প্রথম অক্ষর গণের, এটা তো সঠিক। সম্পূর্ণ নাম গ্রিক, না ভুল, সম্পূর্ণ নামটা নির্বাচন করা হয় ল্যাটিন ভাষায়, লেখার সময় ইটালিতে লেখা হয়, এই ইনফরমেশনটা সঠিক, শুধু এইখানে এই ইনফরমেশনটা ভুল, তাহলে অ্যান্সার তোমাদের হয়ে যাবে ডি। নেক্সট আরেকটা কোয়েশ্চেন, নামকরণের এভাবেও একবার এসেছিল, দেখে নাও কি, নামকরণ কতগুলো আন্তর্জাতিক নিয়মাবলী অনুসরণ করে হয়, এদের মধ্যে কোনটা এই নিয়মের বিপরীত, মানে কোনটা সঠিক নয়। আরেকটা জিনিস মনে রাখবেন, নামকরণে ক্যারোলাস লিনিয়াস যে তোমাদের ফার্স্ট যে প্রথম বইটা হয়েছিল, গ্রন্থটা হলো স্পিসিস প্ল্যান্টারাম। তো স্পিসিস প্ল্যান্টারামে যতগুলো নিয়ম রাখা হয়েছে, সেই নিয়মের আগের নামকরণ গুলোকে কিন্তু গ্রাহ্য বলে মনে করা হয় না। ক্যারোলাস লিনিয়াস যেই ফার্স্ট গ্রন্থটা লিখেছিল নামকরণের, সেখান থেকেই নতুন নিয়ম নামকরণের অ্যাড করেই সেই বইটা লিখেছিলেন, নামগুলো করেছিলেন বলে তার আগে যতগুলো নাম দেওয়া হয়েছিল সেগুলোকে গ্রাহ্য ধরা হয় না। এই অপশনটাও কিন্তু নামকরণের সঠিক একটা ইনফরমেশন। দ্বিপদ নামকরণের প্রথমটা গণের নাম, দ্বিতীয়টা প্রজাতির নাম, সঠিক। লেখার সময় নামটি নিম্ন রেখাকে মানে আন্ডারলাইন করতে হয়, এটাও সঠিক। দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষায় হবে, সঠিক। আর ইটালিক ভাষায় মানে বাঁকা হরফে লেখা হয়, এটাও সঠিক। নামকরণ যে কোনো ভাষায় নয়, ল্যাটিন ভাষায় নামকরণটা হবে, লেখা হয় বাঁকা হরফে, যাকে বলা হয় ইটালিক। আর আমরা যখন বিজ্ঞানসম্মত নাম হাতে লিখি, তো সেই বাঁকা হরফে ইটালিক হরফে তো লিখতে পারবো না, আমরা নর্মাল নামটা লিখি, নিয়ে গণের জন্য আলাদা আন্ডারলাইন করি, স্পিসিসের জন্য আলাদা আন্ডারলাইন করি। গণের ফার্স্ট লেটার ক্যাপিটালে হয়, স্পিসিসটা স্মল লেটার দিয়ে শুরু হয়, তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট, যেটা ভুল ইনফরমেশন। নেক্সট, নিম্নের কোনটা ভারতবর্ষের জীববৈচিত্র্যের হটস্পট? চারটে রয়েছে ভারতবর্ষের মধ্যে, একটা হচ্ছে ইস্টার্ন হিমালয়, নেক্সট পশ্চিম ঘাট আর শ্রীলঙ্কা, তারপরে হলো ইন্দো বার্মা আর সুন্দাল্যান্ড। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ওয়েস্টার্ন ঘাট, কারেক্ট। সুন্দরবনটা হটস্পট নয় জীববৈচিত্র্যের, এটা পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে পড়ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ছত্রাকের অনুসূত্রাকার দেহকে কি বলা হয়? অনুসূত্রাকার পুরো বডিটা হলো মাইসেলিয়াম, আর এই মাইসেলিয়াম পুরো দেহের মধ্যে যে অনুসূত্রগুলো থাকে, সেই অনুসূত্রগুলোকে হাইফি বলে। হাইফি হলো শুধু অনুসূত্রটা, আর যদি অনুসূত্রাকার দেহ বলে দেয়, অ্যান্সার মাইসেলিয়াম কারেক্ট হবে। যদিও ছত্রাকের মধ্যেই অনুসূত্রটাকে হাইফি বলে, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট, এদের মধ্যে জীবন্ত জীবাশ্ম খুব ইম্পর্টেন্ট কম্পারেটিভ এক্সামের জন্য, প্লাস তোমাদের ক্লাস 11এও আসতে পারে। কি কি দিয়েছে, যতগুলো অপশন আছে দেখো, কোরাল, অ্যাসিডিয়া, অক্টোপাস, রাজকাঁকড়া। অপশন হয়ে যাবে রাজকাঁকড়াটা সঠিক। রাজকাঁকড়াটাকে কিং কার্প বলা হয়, এটাকে জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম মানে একদম প্রাচীনকালে যেরকম ছিল অ্যানসেস্টরটা, সেরকম ধরনেরই রয়ে গেছে এখনো পর্যন্ত। চেঞ্জটা, ইভলিউশনসটা, অভিব্যক্তিগুলো, জিনের পরিবর্তন ভীষণ কম, একদম পুরনো যেরকম ছিল যখন হয়েছিল আদিতে, সেরকমই কিন্তু এখনো রয়ে গেছে, বা খুব অল্প চেঞ্জেস এসছে, তাকেই আমরা জীবন্ত জীবাশ্ম বলবো। আরো এক্সাম্পল মনে রাখবে, উদ্ভিদের মধ্যে গিঙ্গো ভীষণ ইম্পর্টেন্ট আর কমন নাম, সেটাও জীবন্ত জীবাশ্মের আন্ডারে পড়ছে। হটসু কার্ড যেটা, সেটাও জীবন্ত জীবাশ্মের মধ্যে পড়ছে। এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। কোয়েলাস্থান রয়েছে, সেটাও জীবন্ত জীবাশ্ম। ওপোসাম, রেড পান্ডা, অ্যামামি র্যাবিট পড়ছে জীবন্ত জীবাশ্মের মধ্যে। এলিফ্যান্ট স্ক্রিউ, এলিফ্যান্ট স্ক্রিউ মানে এলিফ্যান্ট নয়, একটা তোমাদের আফ্রিকাতে ছুঁচোর মতো বা ইন্দুরের মতো বলতে পারো, কিন্তু মুখটা অনেকটা ছুঁচলো,
সেরকম একটা জীব, তাকে এলিফ্যান্ট স্ক্রু বলে। কোয়ালা, স্পাইডার, মথ, এই সমস্ত গুলো জীবন্ত জীবাশ্মের আন্ডারে পড়ছে। এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। নেক্সট আরশোলা হলো, ক্লাস 11-এ আরশোলা টপিকটা তোমাদের বাদ দিয়েছে, কিন্তু ফাইলাম গুলোর মধ্যে আর্থ্রোপোডের মধ্যে আরশোলা রয়েছে। আরশোলা দিয়ে তাই একটা দুটো এইরকম জেনারেল টাইপ কোয়েশ্চেন কিন্তু আসতে পারে ক্লাস 11-এও, নিট এক্সামেও। কি কি দিয়েছে এখানে? ইউরিকোটেলিক, ইউরিওটেলিক, অ্যামনিওটেলিক, হাইড্রোটেলিক। আমি ক্লাস 11-এর প্রত্যেকটা চ্যাপ্টারের যখন পড়িয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম, এমসিকিউ ইনক্লুড করেছিলাম। যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবছর নিট এক্সাম দেবে, তোমরা এমসিকিউ প্র্যাকটিসের জন্য সেই ভিডিওগুলো দেখতে পারো, এমসিকিউ কোয়েশ্চেন্স গুলো, কারণ ওখানে যতগুলো পয়েন্ট আমি ইনক্লুড করেছি এখানে প্রত্যেকটা ইনক্লুড করিনি। আর নিট পারপাস এনসিইআরটি বেসড 11-12 একসাথে কোয়েশ্চেন অ্যান্সার আমি আলোচনা করেছি, সেগুলো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চেক করে নেবে। আর যেগুলো নিট পারপাস ভিডিও দিয়েছি সেগুলোরও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদেরকে। এখানে বলছে কি, যেটা রেচন পদার্থ হয়, রেচন পদার্থ কোথা দিয়ে হয়? আরশোলার জন্য ম্যালপিজিয়ান টিউব হলো রেচনতন্ত্র আরশোলাদের ক্ষেত্রে। তো যেটা বেরোয়, ইউরিক অ্যাসিডটা বেরোয়, ইউরিক অ্যাসিডের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থগুলো রেচিত হয়ে বেরিয়ে যায়, সেই জন্য আরশোলাটা ইউরিকোটেলিকের আন্ডারে পড়ে। আমরা মানে মানুষরা হচ্ছে ইউরিয়া নিঃসরণ করি, আর সেই ইউরিয়াটা বাতাসের সাথে রিয়াক্ট করে অ্যামোনিয়া স্মেল দিয়ে দেয়। তাই জন্য যে ইউরিনের থেকে গন্ধটা বেরোয় বাথরুমের আশেপাশ দিয়ে গেলে, সেখানে কিন্তু আমরা স্মেলটা পাই অ্যামোনিয়ার, কিন্তু আমরা রেচন পদার্থ রেচিত করি ইউরিয়াটা, সেটা অক্সিডাইজড হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। মানে আমরা হলাম ইউরিকোটেলিক। আর অ্যাকোয়াটিক প্রাণী, যারা জলজ প্রাণী, তারা অ্যামোনিয়া সিক্রেশন করে, মানে তারা অ্যামোনিয়াটা রেচিত করছে, তাহলে তাদেরকে বলা হবে অ্যামনিওটেলিক। নেক্সট কোয়েশ্চেন, আর হাইড্রোটেলিক, হাইড্রো মানে জল। নেক্সট হচ্ছে, নিম্নের কোনটা সন্ধিপদ প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্য নয়? কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল, এটা বৈশিষ্ট্য। সন্ধিলুপাঙ্গ, এটাও বৈশিষ্ট্য। কারণ সন্ধিপদ প্রাণীদের ক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছো, সন্ধিপদ, পা গুলো এরকম জোর জোর সংখ্যা দিয়ে গঠিত হয়েছে, মানে সন্ধিল উপাঙ্গ বলা হয়। মাংসল পদ থাকে না সন্ধিপদ প্রাণীদের ক্ষেত্রে, এটাই হয়ে যাবে অ্যান্সার। পুঞ্জাক্ষী দেখতে পাওয়া যায়। কোন জোরটার মিল নেই, মানে ভুল দেওয়া আছে? এপিস ইন্ডিকা, মধু পাওয়া যায় এপিস ইন্ডিকা থেকে, এটা হলো হানিবি, মৌমাছি এপিস ইন্ডিকা। আর এপিস ডোমেস্টিকা হলো গৃহমাছি, নাম সাইন্টিফিক নেমটা। তো এপিস ইন্ডিকা থেকে আমরা মধু পাবো, সঠিক ইনফরমেশন। কেনিয়া, এটা এন, ঠিক আছে। কেনিয়া লাক্ষা থেকে লাক্ষা পাবো, এটাও সঠিক। বম্বেক্স মরি থেকে আমরা রেশম পাবো, এটাও সঠিক। পিলা গোবসা থেকে মুক্তা পাবো, এটা ভুল ইনফরমেশন। যদিও পিলা মানে মোলাস্কার আন্ডারে এটা পড়ে, কিন্তু এটা পিলা গ্লোবোসাটা ইউজ করা হয় কি না, এগুলো জলজ প্রাণীরা খাদ্য হিসেবে এই শামুকগুলোকে, অ্যাপেল শামুক বলা হয়, এগুলোকে গ্রহণ করে। কিংবা অ্যাকুরিয়ামে আমরা যে মাছেদের খাদ্য তৈরি করি, সেখানে কেঁচোর গুঁড়ো আর এই পিলার গুঁড়ো দিয়ে মাছের খাদ্য বানায়। অনেক ক্ষেত্রে মানুষরাও, অনেক জায়গাকার মানুষরাও, এখানে যেমন আফ্রিকাতে মেনলি দেখতে পাওয়া যায় কিছু কিছু জায়গায়, তো কিছু কিছু জায়গায় মানুষরাও খাদ্য হিসেবে আপেল শামুকটা ব্যবহার করে থাকে। মুক্ত পাওয়া যায় যেই শামুক দিয়ে, সেটাও মোলাস্কার আন্ডারেই পড়ে, যাকে বলা হয় পার্ল প্রডিউসিং ওয়েস্টার, ঠিক আছে। ওয়েস্টারটাও মোলাস্কার আন্ডারে পড়ছে। পার্ল প্রডিউসিং মানে মুক্ত প্রডিউস করে ওয়েস্টার, বিজ্ঞানসম্মত নাম যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় সেটা হচ্ছে পিংটাডা ভালগারিস, পিংটাডা ভালগারিস। এখান থেকে আমরা এই মোলাস্কা পর্ব থেকে কি পাবো? মুক্তা পাবো। তাহলে এটা হলো মিল নেই, মানে ভুল ইনফরমেশন। তো মুক্তা কোথা থেকে পাওয়া যায়? এই নামটাও মনে রাখবে, পিংটাডা ভালগারিস থেকে আমরা মুক্ত বা পার্ল পাবো, যেটা মোলাস্কার আন্ডারেই পড়ছে। কি বলা হয় এটাকে? পার্ল প্রডিউসিং ওয়েস্টার বলা হচ্ছে। তাহলে আজকে আমি তোমাদের এমসিকিউ প্র্যাকটিসের ফার্স্ট পার্ট দিলাম ইউনিট 1-এর। আমি আরো প্র্যাকটিস কোয়েশ্চেন এমসিকিউ তোমাদের আনবো নিটের জন্য, ক্লাস 11-এর জন্য। ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে, যারা এই বছর নিট এক্সাম দিচ্ছ তারা অতি অবশ্যই চেক করে নিও। এমসিকিউ এর আমি অনেক কটা প্র্যাকটিস সেট তোমাদের আগেই দিয়ে রেখেছি, যেখানে এনসিইআরটি বেস্ট কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদের আলোচনা করিয়েছি, প্র্যাকটিস করিয়েছি। যারা ক্লাস 11-এ উঠলে এবছর সেমিস্টার সিস্টেমে এক্সাম দেবে, তোমরাও ভিডিওটা চেক করে নিও। যারা প্রথম ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকেও প্রেস করে দিও। যারা আছো আমার চ্যানেলে, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, ভাই বোনদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। আজ এখানেই ভিডিও শেষ করছি। ভালোভাবে পড়ো, প্র্যাকটিস করো। নিটের জন্য কোয়েশ্চেন অ্যান্সার খুব বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের। এই বছরের নিট হবে 5th মে, খুব বেশি টাইম নেই। যতগুলো আমি এনসিইআরটি বেস্ট কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি, এগুলোও করবে। যেগুলো দিয়ে রেখেছি আগে, সেগুলোও একবার তোমরা পড়ে নেবে। তাহলে আজ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।